প্রাণের বইমেলায়। যারা বইমেলাতে প্রতিদিন আসতে পারেন না তাদের জন্য আমরা প্রতিদিন বইমেলার খবরাখবর জানিয়ে দেই এবং দেখিয়ে দেই বইমেলার কোন প্রান্তে কি হচ্ছে। আমরা দেখছি প্রতিদিনের মতো আজ কর্মদিবসেও এখানে পাঠকদের যে কর্মচাঞ্চল্য, পাঠকদের যে সমাগম সেটি অব্যাহত রয়েছে। সেই সঙ্গে দেখছি লেখকদের আনাগোনা সেটিও ক্রমশ বেড়েই চলেছে। প্রতিদিনকার মতো এখানে যে ধরনের মানুষের আমরা ভিড় দেখি আজকেও কিন্তু ভিড় রয়েছে এবং বোঝাই যাচ্ছে আজ সন্ধ্যা হতে হতে যে সময়টায় মেলা সবচেয়ে জমে ওঠে সে সময়টাও পাঠকদের এই ভিড় অব্যাহত থাকবে। প্রতিদিন নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে। গতকাল প্রকাশিত হয়েছে, গতকাল শনিবার শিশু প্রহর অনুষ্ঠিত হয়েছিল। গতকাল আমরা দেখেছি 250-র কম বই, 223টি নতুন বই প্রকাশিত হয়েছে। আজকেও নতুন নতুন বই প্রকাশিত হচ্ছে। আজকে আমরা আমাদের অনুষ্ঠান তাদেরকে নিয়ে সাজিয়েছি যারা রাজধানীর বাইরে থাকেন, রাজধানীর বাইরে থেকে বই প্রকাশ করেন এবং এই বইমেলা উপলক্ষে হয়তো সপ্তাহের কয়েকটি দিন বা একটি দিন কিংবা যে ছুটির দিনগুলো আছে সেই সময়টিতে তারা মেলাতে আসেন। তাদের সঙ্গে কথা বলে তাদের বই সম্পর্কে জানবো, তাদের অভিজ্ঞতা সম্পর্কে জানবো। প্রথমে যাব ইকরামুল কবিরের কাছে। আপনার বই আজকেই প্রকাশিত হয়েছে মেলায়, কি বই, কোন প্রকাশনী থেকে? চৈতন্য প্রকাশনা থেকে উপন্যাসের বই। এটা হচ্ছে কি একটি আবেগী উপন্যাস, যেটাকে বলি থাকি আমি, যে হৈমন্তী তার আবেগে নিগড়ানো ভালোবাসা দিয়ে, আবেগ দিয়ে এই বইটিতে তার সমস্ত অনুভূতি প্রকাশ করেছে। আমরা জানি যে আমাদের যে মনটা, আমাদের মনের মধ্যে কিন্তু দুটো মন আছে, একটি হচ্ছে কি বায়োলজিক্যাল মন, আরেকটা হচ্ছে কি আবেগী মন। সেই আবেগ কারো বেশি থাকে, কারো কম থাকে, কারো একবারে উপচে পড়া আবেগ থাকে। সেই উপচে পড়া আবেগই হৈমন্তী প্রকাশ করেছে তার এই বইয়ের মধ্যে পাওয়া যাবে। হৈমন্তীর আবেগগুলো পাওয়া যাবে এবং ছোট ছোট আবেগগুলো কিভাবে বড় করা যায়, আবার আবেগকে কিভাবে ধরে রাখা যায়, আবেগকে কষ্টগুলোকে কিভাবে উপলব্ধি করা যায়, সব কিছুই এই আমি উপন্যাসে তুলে ধরার চেষ্টা করেছি। আচ্ছা ইকরাম ভাই, সাংবাদিকরা যখন লেখেন, অনেক সাংবাদিকই লেখেন, আমরা দেখেছি আমাদের দেশে অনেক বরেণ্য লেখক তারা পেশায় সাংবাদিক ছিলেন। তবে একটি কথা পাঠকরা বলে থাকেন, বিশেষ করে যারা স্ক্রিপ্ট লেখেন, বলা হয় যে তাদের উপন্যাস বা গল্পে ওই ফিচার লেখার বা ওই রিপোর্ট লেখার একটা ছাপ থাকে। আপনার কি সেটা সত্যি মনে হয়? হ্যাঁ, সেটা অবশ্যই। কারণ হচ্ছে কি উপন্যাস লেখার ক্ষেত্রে আমরা যেমন সংবাদ লেখার ক্ষেত্রে যে ছোট ছোট যে সেন্টেন্সগুলো আমরা করে থাকি বা বাক্যগুলো থাকি, উপন্যাসের ক্ষেত্রে সেগুলো চলে আসে। বিশেষ করে বা উপন্যাসে আমরা যে বিভিন্ন জায়গায় যখন যে হৈমন্তীকে পদচারণা করে থাকি, সেই সমস্ত জায়গায় আমরা যখন নিউজ সেন্সগুলো অনেক ক্ষেত্রে উঠে আসে, এটা মানে অভ্যাসে পরিণত হয়ে যায়। আমি আর এই বইটার পরেই যেই আরও দু একটা বই বেরোবো, তার আরেকটি বই আমার এই সংবাদ ভিত্তিক একটা বই প্রকাশিত হবে। আরেকটি উপন্যাস প্রায় নদী শেষ পর্যায়ে, আর একটা কবিতার বইও প্রকাশনার একটা শেষ পর্যায়ে আজ রয়েছে আর কি। আর রিপোর্ট লেখার সময় আমরা কিন্তু বিস্তারিত বর্ণনা বাদ দেই, খুব বেশি আমরা সূক্ষ্ম বর্ণনায় যাই না, খুব যেগুলো একেবারেই প্রয়োজনীয় কথা সেগুলো বলি। উপন্যাসের ক্ষেত্রে তো তার উল্টো, অনেক বেশি বিস্তারিত বর্ণনা করতে হয়। এই দুটো সমন্বয় আপনি কিভাবে করেছেন? আসলে উপন্যাসটা যেটা হয় কি, ধরেন আমি অ্যাডপ্ট করি বা যদি আমার যে হৈমন্তীকে যদি আমার মধ্যে নিয়ে আসি, তখন যত সময় পর্যন্ত আমার মধ্যে নিয়ে না আসবো তত সময় পর্যন্ত এইটা উপস্থাপন করা যাবে না। এবং আমি যেটা মনে করেছি যে হৈমন্তী লেখার সময় মনে করেছি আমার চোখের সামনে যে হৈমন্তীর যে নায়ক, যে বা হৈমন্তী যাকে আকাঙ্ক্ষা করে বা যাকে চাওয়ার জন্য সমস্ত উপন্যাস জুড়ে তাকে পাওয়ার জন্য যে আকুতি, সেই হিমেলকে নিয়ে, হিমেল যদি আমি নিজেকে মনে করি যে আমি হিমেল এবং হৈমন্তী আমাকে চাচ্ছে, সেইটা যখন আমি এই মধ্যে যখন আমি একবার মিলেমিশে যাই, তখন সংবাদ থেকে কিন্তু একটু বের হয়ে যাই। তখনই সংবাদ থেকে বের হয়ে যেতে হয়। তখন অন্য একটি জগৎকে, যেটা বলেছিলাম আমার দ্বিতীয় মন আবেগ, সে দ্বিতীয় মনকে ওতপ্রোতভাবে জড়িত করতে হয় এই উপন্যাসের মধ্যে। আমি সেটা চেষ্টা করেছি যে সর্বোচ্চ আবেগ দিয়ে হৈমন্তীর ভিতরে যে সেই আবেগগুলো তুলে আনার চেষ্টা করেছি এই উপন্যাসের মধ্যে। রবীন্দ্রনাথের বিখ্যাত ছোট গল্প হৈমন্তী, যেটি আমরা পাঠ্যপুস্তকের মারফতে হোক বা যাই হোক পড়েছি, তো আপনার এই নামটি বেছে নেওয়ার কারণ কি? এই নামটি বেছে নেওয়ার কারণ হচ্ছে কি, এটা কিন্তু সেই হৈমন্তীর সাথে না। হেমন্তের প্রথম দিন ওর জন্ম হয়েছিল এবং হেমন্তের প্রথম দিন জন্ম হওয়ার কারণে ওর বাবা নাম রেখেছিল হৈমন্তী। এবং তার বাবা নেই, তার মা এবং মেধাবী হৈমন্তী, সে নিজে কষ্ট করে, মাকে কষ্ট করে, সে ডাক্তার হতে পারতো কিংবা ইঞ্জিনিয়ার হতে পারতো, সব কিছু বিসর্জন দিয়ে তারপরে মেধাকে ধরে রেখে বলা যায় জিরো থেকে আস্তে আস্তে করে উঠে সে একটা সংসারকে আগলে রেখেছে, তার মাকে আগলে রেখে, একমাত্র মেয়ে তার সংসারের এবং মাকে আগলে রেখে শেষ পর্যন্ত সে সংসারটা টিকে রাখার সংগ্রাম করে গেছে। পাশাপাশি সংসারের পাশাপাশি হিমেল নামে যে ব্যক্তি, তার
সাথে তার জীবনকে জড়িয়ে রেখেছে। একসময় সে হিমলের জন্য অনন্তকাল অপেক্ষা করবে এবং সেই অপেক্ষায় আছে হৈমন্তী। আচ্ছা, আপনি তো সিলেট থেকে এসেছেন, ঢাকার বইমেলায় কেমন সাড়া পাচ্ছেন, আর আপনার এই বইটি কি করে আপনি বইমেলায় পাঠকদের কাছে পৌঁছাচ্ছেন? আসলে বইমেলার এই বইটা আর কয়েকদিন আগেই প্রকাশ হওয়ার কথা ছিল, 13 তারিখ প্রকাশ হওয়ার কথা ছিল। তখন অনেকে, আমি ফেসবুকে দিয়েছিলাম, অনেকে এসে বইমেলা থেকে আমার কাছে ইনবক্স করেছিল বইটা পাচ্ছেন না। সে কারণে আমি যে বই বেরোচ্ছে ইতিমধ্যে আমার ইনবক্সে, ফেসবুকের ইনবক্সে প্রচুর চাহিদা আমি পেয়ে গিয়েছি যে বই বের হয়েছে, তার প্রচুর বই বিক্রি হয়ে যাবে। ফেসবুকের মাধ্যমে ইতিমধ্যে বই বিক্রি শুরু হয়েছে। আমি আশা করব যে এই বইটি ভালো একটি সাড়া জাগাবে পাঠকদের মধ্যে, এবং এই বই সাড়া জাগানোর পরে আমি পরবর্তী বইগুলো বের করার একটি অনুপ্রেরণা পাবো। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম ইকরামুল কবিরের সঙ্গে, যার বই আজ প্রকাশিত হয়েছে, যার উপন্যাস হৈমন্তীর সুখ দুঃখ, সেটি নিয়ে তিনি আমাদের সঙ্গে কথা বলছিলেন। আমার সঙ্গে রয়েছেন কবি সাইদ হাসান, এবার তার সঙ্গে কথা বলবো। সাইদ ভাই, কি বই প্রকাশিত হয়েছে এবার? আমার এবারে বই হচ্ছে একটি কবিতার বই, প্রজাপতির ছদ্মবেশ। এই নামেই আমার কবিতার বই। এটা এই বছরই প্রথম প্রকাশিত হলো। কোন প্রকাশনী থেকে? এটা কালাঞ্জলি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আর প্রচ্ছদ এঁকেছে ওয়ারিফা হোসেন রিদি, আমার এক ভাইয়ের মেয়ে। প্রজাপতির ছদ্মবেশ নামটা একটু ব্যাখ্যা করে বলবেন? ব্যাখ্যাটা হলো এমন, যদি আমি এই কবিতার মাত্র 2-3টি লাইন পড়ি তাহলে বিষয়টি একটু পরিষ্কার হয়ে যাবে। একটু প্লিজ, আমি পড়ি কবিতাটি। তুমি হঠাৎ করে এলে তখন, যখন আমি ছিলাম চৈত্র দুপুর। তুমি এলে বাজলো নুপুর, বৃষ্টি ঝরলো টাপুর টুপুর। তোমার আসার আগে আমার কাল কেটেছে ধুকে ধুকে, ফাটল ছিল তপ্ত বুকে, মৃত্যু ছিল সন্নিকটে। তোমার ছোঁয়ায় হঠাৎ করেই কেমন যেন বদলে গেলাম। তপ্ত বুকে ব্যপ্ত হলো বাড়িধারা, সিক্ত হলো জাগলো সারা। কচি সবুজ ঘাস গজালো, নাম না জানা ফুলেরা সব দলে দলে রূপ ছড়ালো। প্রজাপতি মেলল ডানা, ফুলে ফুলে চলল হানা। গায়ে নানান রং মেখে প্রজাপতির ছদ্মবেশে, ফুরফুরে হাওয়ায় ভেসে উড়ে উড়ে অবশেষে তোমার কাঁধেই ভর করলাম। হাত দিয়ে ছুঁয়ে দিও, একটুখানি আদর দিও, কিংবা ছুঁড়ে ফেলে দিয়ে হৃষ্ট মনে তুষ্ট হইও। আমি পতন থেকে উঠে এসে যাব নানান ফুলের দেশে। আমি এখন প্রজাপতি, ফুল ছাড়া যে নেই আর গতি। তো এখানে এটা বোঝা যাচ্ছে যে প্রজাপতির ছদ্মবেশ, যে আমি কবি, আমি মানুষ, আমি প্রেমিক, প্রত্যেকটা মানুষের মধ্যেই এই সত্তা বসবাস করে। তো সেই হিসেবে তার বক্তব্যটা হচ্ছে এই যে আমি এখন প্রজাপতি, আমি প্রজাপতির ছদ্মবেশ ধরেই একজন মানুষ আমি আছি। যেহেতু প্রজাপতিদের একটি মূল বিষয় হলো যে তারা ফুলে ফুলে মধু আহরণ করে ঘুরে বেড়ায়। তো আমি এই ফুলেই মধু আহরণ করব যদি তুমি আমাকে সেইভাবে সুযোগ দাও। আর যদি সুযোগ না দাও তাহলে কিছু করার নেই, আমি প্রজাপতি, আমার এখন ফুল ছাড়া কোনো গতি নেই। এটা হচ্ছে মূল প্রতিপাদ্য বিষয়। কবিতার পাঠক এখন কারা, আর আপনার এই বইটির পাঠক কাদের সাড়া আপনি সবচেয়ে বেশি পেয়েছেন? ওইভাবে এখনও ঠিক বলে উঠতে পারবো না। এখনও পর্যন্ত আমার পরিচিত মহলে যারা, কেবল তারাই বইটি সংগ্রহ করেছে। বাইরের যে চেনা জানার বাইরে যারা সংগ্রহ করেছেন তাদের সংখ্যা খুব কম। এটা শুধু আমার ক্ষেত্রেই না, আমি যতটুকু জানি আমার পরিচিত জনদের মধ্যে যাদের বই এবার প্রকাশিত হয়েছে তাদের এই ব্যাপারটি, আর এই বই বিতরণ বলতে আমি এখানে বিক্রি কথাটাই বলবো, যে এই বিক্রির ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করছে এই সময়ে ফেসবুক। মানে আমার যে কটি বই বিক্রি হয়েছে তার মধ্যে বেশিরভাগই ফেসবুক বন্ধুরা, আমার নিজস্ব আত্মীয় স্বজন, পরিচিত লোকজন। এর বাইরের সংখ্যাটা খুব কম। আর এই কম হওয়ার পেছনে কারণ হচ্ছে পরিচিতি। হয়তো বই বের হতে হতে, মানুষ পড়তে পড়তে, জানতে জানতে একটা সময় যখন পরিচিতি বাড়বে তখন আশা করি যে শুধু আমার ক্ষেত্রেই না, এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য, যে বাইরের মানুষও তাদের বই কিনবে।
আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম সাইদ হাসানের সঙ্গে। আমার সঙ্গে রয়েছেন আরও একজন কবি, তার সঙ্গে কথা বলতে চাই। সীমা কুণ্ডু রয়েছেন আমার সঙ্গে। আপা, আপনার কাছে প্রথমেই যে প্রশ্নটি করব আমি, যে আমরা দেখি প্রতি বছর বই বের হয় অনেক কবির, তার মধ্যে কিন্তু মেয়েদের সংখ্যা খুবই কম। এটার কারণ কি? আসলে মেয়েরা লিখে না তা না, মেয়েরা লিখেও, কিন্তু ওদের আসলে প্রকাশের যে পদ্ধতি বলেন বা প্রকাশের যে ইচ্ছা, সেই জিনিসটা একটু চাপা থাকে স্বাভাবিক কারণে। আমরা মনে করেন সামাজিক পারিপার্শ্বিক পরিস্থিতিতে তো মেয়েরা আসলেই কিছুটা বৃত্তবন্দী, কিছুটা গৃহবন্দী হয়ে থাকার মতো। এই জিনিসটা প্রকাশের যে মানে পদ্ধতিটা, সেটাই আসলে ওরা বেছে নিতে নিতে অনেকটা সময় চলে যায়। যারা এই বৃত্ত ভেঙে বেরিয়ে আসে তাদের বইগুলি হয়তো প্রকাশ হয় আর কি। আপনার শব্দে, আপনার কথায় যেমন বৃত্ত শব্দটি পেলাম, আপনার বইটির নামও অতিবৃত্ত পথ। একটু ব্যাখ্যা করে বলবেন। অতিবৃত্ত পথ, আমি আসলে যেটা বোঝাতে চাই, প্রতিদিনে মনে করেন আমাদের চলার পথে, আমাদের চলার যে গতি, তার সাথে আমরা অজস্র বৃত্ত বলয় এগুলি আসলে পার হয়ে যায়। তারপর মানে অতিবৃত্ত পথের মেন মিনিং যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে পথের মানে আপনার অজস্র বলয় থাকে, অজস্র বৃত্ত থাকে, যেগুলিকে আমাদের মানে এই বাধাগুলি পার হয়ে যেতে হয়। সেই থেকেই অতিবৃত্ত পথের নামকরণটা করা। কোন প্রকাশনী? কালাঞ্জলি প্রকাশনী থেকেই কালে লিখন আমাদের প্রকাশ করেছে। এখন যারা কবিতা লিখছেন বর্তমান কবি, তাদের মধ্যে কয়েকজন উল্লেখযোগ্য কবির নাম বলুন যাদেরকে আপনি পছন্দ করেন, যাদের কবিতা আপনি পছন্দ। আমি খুব পছন্দ করি আসলে, মনে করেন খুব পছন্দের হচ্ছে নির্মলেন্দু গুণ কবিতা লিখেন। তারপর হচ্ছে রাশেদ রৌফ চিটংয়ের, উনি আমার শ্রদ্ধেয়, আমার গুরুও বলতে পারেন। তারপর আছেন সাইদ হাসান ভাই আছেন। কালে লিখনকেও আমি বর্তমানে পছন্দ করি খুব, মানে যেগুলো আমি যাদের সাথে খুব বেশি সম্পৃক্ততা থাকে। তারপর আছেন অজয় দাশগুপ্ত আছেন, ওনার কবিতা আমি খুব পছন্দ করি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম সীমা কুণ্ডুর সঙ্গে তার কবিতার বই সম্পর্কে। আমরা আজকে যারা মেলায় নতুন বই প্রকাশিত হয়েছে লেখকদের সঙ্গে কথা বলছিলাম। নানান ধরনের বই প্রতিদিনই প্রকাশিত হয়, আমরা দেখি গল্প, উপন্যাস, কবিতা, আত্মজীবনী এবং নানান ধরনের গবেষণামূলক বই। আজকে ঠিক কতটি বই বের হয়েছে কিছুক্ষণের মধ্যে সেটি বাংলা একাডেমি তথ্য কেন্দ্র থেকে জানা যাবে। দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। সুশীল সমাজ যে বলতে যেটা বোঝা যায়, ইসলামের নামে যা হচ্ছে এটা কখনোই ইসলাম নয়। নেতৃত্বকে কতগুলো পরিবারের মধ্যে সীমাবদ্ধ করতে চায়। খারাপ কাজ যারা করে এদের সঙ্গে পুলিশের একটা যোগাযোগ। এখন কিন্তু সরকার এসব ব্যাপারে খুব বলবেন না, কারণ এটা করলে সুন্দরবনের ক্ষতি হবে। অলিক কিছু প্রস্তাব নিয়ে আমরা মাঝে মধ্যে টক শোতে আলোচনা করি। স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়। সরকার বাধ্য না হলে ইলেকশন দিবে কেন? এই সিরিজ আমরা দেশের মাটিতে জিতেছি। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে না, নিজের ছবিটা নিজের মতো করে। কিন্তু একটা মৌলিক বিষয় সেখানে অনুপস্থিত, হচ্ছে বাংলাদেশ। সম্পাদকীয় সৌজন্যে মিল্ক ভিটা। স্বাগত জানাচ্ছি প্রাণের বইমেলায়। প্রতিদিন যে গল্প, কবিতা, উপন্যাস, সেই সঙ্গে নানান ধরনের গবেষণামূলক বই, তাদের লেখকদের সঙ্গে আমরা কথা বলি, তাদের বই সম্পর্কে জানি, তাদের ভাবনা সম্পর্কে, তাদের চিন্তা সম্পর্কে জানি, বাংলা সাহিত্য সম্পর্কে। তবে এর বাইরেও কিন্তু নানান ধরনের বই প্রতিদিন এই বইমেলাতে প্রকাশিত হয়। যেমন ধরুন জোকসের নানা বই, সেগুলোর জন্য আমরা দেখি এক ধরনের পাঠকদের চাহিদা রয়েছে। তাছাড়া দেখি বিভিন্ন মোটিভেশনমূলক বই, বিভিন্ন ধারার, বিভিন্ন বিষয়ক, বিভিন্ন ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন ধরনের
ধরনের বই আমরা দেখতে পাই। আজকে এই পর্বে দুজন ভিন্নধর্মী লেখকের সঙ্গে কথা বলবো। প্রথমে আমি যার সঙ্গে কথা বলবো আল মামুন রাসেল। তার বইটি আমি দেখতে পাচ্ছি ভালো বক্তা, উপস্থাপক ও বিতার্কিক হওয়ার বৈজ্ঞানিক কৌশল। এই বইটি লেখার কথা আপনার মাথায় আসলো কিভাবে? অসংখ্য ধন্যবাদ। আসলে এটা একটি শিক্ষামূলক বই, 3 অংশ সংবলিত। প্রথম অংশ বক্তৃতার, দ্বিতীয় অংশ উপস্থাপনা, তৃতীয় অংশ বিতর্কে। বেসিক্যালি আমি বাংলাদেশ ডিবেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান থাকার কারণে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমি বিভিন্ন কর্মশালা নিতে গিয়ে শিক্ষার্থীদের মাঝে যে প্রবলেমগুলো আমি পিক আউট করতে পেরেছি, যে প্রবলেমগুলো আমি আইডেন্টিফাই করতে পেরেছি, সে প্রবলেমগুলো একটা সাস্টেনেবল সলিউশন কী হতে পারে, একটা পার্মানেন্ট সলিউশন কী হতে পারে, এই বইটিতে আমি অন্তর্ভুক্ত করেছি। ভালো বক্তা হওয়ার নিশ্চয়ই সবচেয়ে বেশি কি বলবো ভালো উপায় হচ্ছে ভালো করে শোনা। আপনি কোন বিষয়টির উপর জোর দিয়েছেন? বক্তাদের জন্য কি করতে হবে? অবশ্যই একটা সুন্দর কথা আছে, আপনারা অবশ্যই জানেন, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার ইউ হ্যাভ টু বি এ গুড লিসেনার। তুমি যদি ভালো বক্তা হতে চাও তোমাকে অবশ্যই ভালো শ্রোতা হতে হবে। আমি অবশ্যই যারা ভালো বক্তা হতে চায় তাদেরকে আমি পরামর্শ দিয়েছি অবশ্যই বেশি বেশি করে ইউটিউবে হোক, চ্যানেলে হোক, বিভিন্ন জায়গায় বক্তব্য শুনতে হবে। যদি ভালো বক্তব্য শোনা যায় তাহলে তার পক্ষে ভালো কথা বলা এবং ভালো বক্তৃতা দেওয়া তার পক্ষে সম্ভব হবে। বাংলাদেশে কাকে আপনি এগিয়ে রাখবেন ভালো বক্তা হিসেবে? অবশ্যই আব্দুল্লাহ আবু সাঈদকে আমি এগিয়ে রাখবো। আমি ওনাকে অনুসরণ করি ছোটোবেলা থেকে। আমি যখন স্কুলে ছিলাম এবং যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখন থেকে আমি ওনাকে ফলো করি। আমার বলতে পারেন বিতর্ক এবং উপস্থাপনার জগতে আমি, এবং কি সবচেয়ে মজার বিষয় হচ্ছে উপস্থাপনার পার্টে আমি ওনার নামটা এবং ওনার জীবনী আমি এখানে অন্তর্ভুক্ত করেছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটি, এবং মিরাক্কেলের মেয়ের, তারপর ইত্যাদি হানিফ সংকেতকে আমি এখানে অন্তর্ভুক্ত করেছি। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম কিভাবে ভালো বক্তা হবেন, উপস্থাপক হবেন, বিতার্কিক হবেন, সেটি নিয়ে একজন বই লিখেছেন আল মামুন রাসেল। তার সঙ্গে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট গীতিকার শহীদুল্লাহ ফরায়েজি। আমরা হয়তো গীতিকারদের চেহারা খুব বেশি চিনি না ফরায়েজি ভাই, কারণ গান শুনি, গানের কথায় তারা বেঁচে থাকেন। আপনার এবার বারী সিদ্দিকীর গানগুলো নিয়ে যে বইটি বেরিয়েছে সেটি সম্পর্কে একটু বিস্তারিত বলবেন দর্শক। আপনারা জানেন যে বারী সিদ্দিকী গত কিছুদিন আগে অদৃশ্য জগতে চলে গিয়েছেন। আমি বারী সিদ্দিকীর গান করেছি প্রায় 120টার অধিক। আমি গান লিখেছি কয়েকশো, তার মধ্যে বারী সিদ্দিকী 120টা করেছেন। আমরা বারী সিদ্দিকীর গান করতে গিয়ে আমার লেখার সময় আমার সবসময় আমি হৃদয়ের হাহাকার, আত্মার যন্ত্রণা এবং বিবেকের তাড়না দিয়ে গানগুলো লিখেছি। আমাদের গানের বার্তা দিতে চেয়েছি মানুষ যেন ক্রমাগত মানবিক হয়, সমাজ যেন ক্রমাগত উচ্চতম হয়, সমাজ যেন ক্রমাগত মহত্তম হয়। এই বাণী আমরা গানের মধ্যে দিয়ে দিতে চেয়েছি। মানুষ যেন লোভ লালসায় যেন ডুবে না যায়, মানুষ যেন লালসার কামনায় নিজেদেরকে অতলে তলিয়ে না যায়, আমরা সেই বার্তা দিতে গিয়ে গান করেছি এবং আমাদের গান ব্যাপক জনগোষ্ঠী গ্রহণ করেছে। এইবার প্রথম ভাবলাম যে বারী সিদ্দিকীর অবর্তমানে গানের কথাগুলো যদি বই আকারে থাকে, পরবর্তী প্রজন্ম যারা গান লিখছেন, যারা কবিতা লিখছেন, তারা দেখতে পারবে গানের কথা, গানের শব্দচয়ন, আমাদের ভাবনা বিষয় ভবিষ্যৎ প্রজন্ম জানার সুযোগ থেকেই এই গানের বইটা করার তাড়না পেয়েছি আমি। মেলায় কিন্তু অনেকেই আসেন যারা এই গানের বইগুলো বা গানের কথার বইগুলো খুঁজেন, কিন্তু আসলে কোথায় কোন প্রকাশনীতে আছে বা সেইভাবে খুঁজে বের করা তাদের পক্ষে সম্ভব হয় না। আমি অনেককেই দেখি যারা এই ধরনের বই খোঁজেন। তো আপনি এই বইটা কিভাবে সেই পাঠকদের কাছে, সেই আগ্রহীদের কাছে পৌঁছাবেন, কি ভেবেছেন? আমার মনে হয় যে মিডিয়া ছাড়া পাঠকের কাছে যাওয়ার তো মাধ্যম নাই। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যদি আস্তে আস্তে কী ধরনের বই, কাদের বই আসছে এইগুলা প্রচার হলে, তো ফেসবুক একটা মিডিয়া, আমার আবার ফেসবুক নাই, আমার বক্তারা হয়তো বিভিন্নভাবে দিচ্ছে, কোনো না কোনোভাবে জানবে। তবে আরও বেশি মিডিয়া সুচার হলে তো আরও বেশি জানবে। ফরাজি ভাই, আপনার গানগুলোর কথা যদি আমি ধরি, বারী সিদ্দিকীর গান অবশ্যই সেগুলো আমি দেখি হাহাকার, দুঃখ ভারাক্রান্ত এবং খুবই বেদনার গান, যেগুলো মানুষের খুব হৃদয় ছুঁয়েছে। তো এত এত বেদনা কেন? আসলে বেদনা হচ্ছে মানুষ জন্ম থেকে বেদনার মতো জন্ম লাভ করে, কারণ মানুষ অনন্তকাল বেঁচে থাকতে চায় কিন্তু বাঁচতে থাকতে পারে না। মানুষের আত্মা ঊর্ধ্ব গগনে যেতে চায় কিন্তু মানুষের শরীর মধ্যাকর্ষণে পড়ে থাকে। এই যে মানুষের দ্বন্দ্ব, সে যা তা পারে না, সে উঠতে চায় পারে না, সে অনন্তকাল বেঁচে থাকতে চায় পারে না, প্রতি মুহূর্তে মৃত্যুকে তাকে বহন করতে হয়। সুতরাং মানুষ প্রতি মুহূর্তে যন্ত্রণা লালন করে, যন্ত্রণা লালন করার মধ্য দিয়ে সে জীবনে অমরত্ব খুঁজে পেতে চায়। আমরা সেই বার্তাই দিতে চেয়েছি যে যন্ত্রণাকেও জীবনের অংশ হিসেবে দেখতে হবে, যন্ত্রণাকেও লালন করতে হবে। বারী সিদ্দিকীর গান করতে গিয়ে আমরা যন্ত্রণাকে, ব্যথা বেদনাকে আত্মসাৎ করে নিয়েছি।
সমস্ত ব্যথা বেদনা আমরা আত্মসাৎ করে উপলব্ধি করে তারপরে আমরা গান করতে চেয়েছি। আচ্ছা, আমাদের গীতিকারদের তো অনেক ব্যথা বেদনা রয়েছে। প্রথমত তাদের সেভাবে পরিচিতি থাকে না, দ্বিতীয়ত তাদের পারিশ্রমিক সেটাও তারা ঠিকমতো পান না। আপনি এ বিষয়ে কিছু বলবেন? গীতিকাররা পারিশ্রমিক খুবই কম পান, আর আমি এটা জীবনে আগে অতিক্রম করে ফেলেছি। কোনো গান থেকে কোনো টাকা নেই, আমি অতিক্রম করে ফেলেছি যে টাকা আসবেও না, আর সেই টাকা দিয়ে আমার আর যাপিত জীবন চলবেও না। সুতরাং আমি সমস্ত গান ফ্রি লিখে দিই, আমি গান থেকে কোনো টাকা নেই। আচ্ছা, এখন যারা গান লেখে তাদের গান কেমন, তাদের লেখা গীতিকার এখন যারা আছেন কেমন মনে হয় আপনার? গীতিকারদের একটাই বলবো যে জীবনের অতলে যদি না নামতে পারে, জীবনকে যদি গভীরভাবে না দেখতে পারে, জীবনের আবেগের উচ্চতা যদি না থাকতে পারে, আর তার ভিতরটা যদি মহত্তম উপলব্ধি দ্বারা আকীর্ণ না হয়, সে মহত্তম লেখা কীভাবে লিখবে? সুতরাং তাকে নিজেকে নির্মাণ করতে হবে, নিজেকে উচ্চতম বুদ্ধের জন্ম দিতে হবে, নিজেকে প্রতি মুহূর্তে বই পড়তে হবে। কারণ বই হচ্ছে বিস্ফোরক, পৃথিবীর সবচেয়ে বড় বিস্ফোরক হচ্ছে বই, যে মানুষকে বদলাই দিতে পারে, সভ্যতার উত্থান ঘটাতে পারে, মানুষকে মানবিক করতে পারে। সুতরাং বইয়ের আশ্রয়ে থাকতে হবে একজন গীতিকারকে। কোনো ক্রমে বইয়ের বাইরে থেকে গীতিকার হওয়া যায় না, কবি হওয়া যায় না। গায়কদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমরা আগে দেখতাম কথা আর সুরের যে মেলবন্ধন, তার সঙ্গে গায়ক বা গায়িকার কণ্ঠস্বর, সেটির একটা অসাধারণ মিশেল হতো মনে হয় আর কি। আর এখন মনে হয় যেন তিনজনই তিন দ্বীপের মানুষ, তিন দ্বীপের বাসিন্দা, কোনোটিরই ঠিক মিশেল হয়নি। আপনার কি মনে হয় যে এখনকার গানগুলো এই ধরনের হওয়ার কারণ কি? আসলে আমরা সমাজের অস্থিরতা, প্রযুক্তির অস্থিরতা, আমাদের মননের অস্থিরতা, এইগুলাকে মানে খণ্ডিত করে দিচ্ছি। কিন্তু গান আপনাকে সুর কথা একসাথেই হতে হবে, কারণ গান হৃদয়কে স্পর্শ করবে, বিবেককে স্পর্শ করবে। যতক্ষণ পর্যন্ত হৃদয়কে স্পর্শ না করবে, সে গান টিকবেও না, সে গান মানুষ বেশি দিন শুনবেও না। সুতরাং হৃদয়কে যে ধারণ করতে পারে, হৃদয়কে যে লালন করতে পারে, এবং যে অতল স্পর্শ করতে পারে, হৃদয়ের গভীরতা স্পর্শ করতে পারে, সেই গানগুলোই কালোজয়ী হবে, নয়তো অন্য কোনো গান কালোজয়ী হবে না। আচ্ছা, আপনার এই গানের বইটি কোন স্টল থেকে পাবে, কোন প্রকাশনী থেকে বেরিয়েছে? আমার এটি বেরিয়েছে আরুয়া প্রকাশনী থেকে, 663 নাম্বার। আর আমার মনে হয় পারমিতা একটা গান করে দেই। আমার এই বইয়ের প্রথম গান যেটা, এটা একটা গান ছিল এমন যে, কি যাতনা প্রেমে পড়ার এখন আমি কৃতদাস অনুসূচনা, আমি না হইলাম তোমার, না হইলাম আমার, বেঁচে থাকা কি যে লজ্জার, এখন আমি কৃতদাস অনুসূচনা। আমাদের বেঁচে থাকার জন্য লজ্জার না হয়, আমাদের বেঁচে থাকার জন্য সফল হয়। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম শহীদুল্লাহ ফরায়েজির সঙ্গে। হয়তো তার চেহারা আমাদের খুব বেশি পরিচিত নয়, কিন্তু তার লেখা গানগুলি, সেগুলি বারী সিদ্দিকীর কণ্ঠের জাদুর মাধ্যমে এবং অসাধারণ সুরের মিশেলে আমরা দেখেছি যে আমাদের কোটি জনগণের মন জয় করেছে। এবং এই যে বইটি তিনি প্রকাশিত করেছেন আরুয়া প্রকাশনী থেকে, যেগুলো তার গানের কথা অর্থাৎ গীতি কবিতা বলা যেতে পারে, সেই বইটির জন্য দেখছি যে যারা বিশেষ করে গান পছন্দ করেন, সঙ্গীতের প্রতি আগ্রহ রয়েছে, এই ধরনের বইয়ের প্রতি কিন্তু তাদের একটা বেশ আগ্রহ রয়েছে। বিশেষ করে যেই বইগুলো গল্প, উপন্যাস, কবিতার বাইরে যে বইগুলো বের হয়, আমরা দেখি সেগুলো কিছু নির্দিষ্ট পাঠক থাকে, এবং এই নির্দিষ্ট পাঠকেরা তারা তাদের যে পছন্দ, তাদের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী বই কিনতে যে কাজটি করেন, প্রথমে তারা তথ্য কেন্দ্রে তারা খোঁজ নিয়ে দেখেন এই ধরনের বইগুলো কোন প্রকাশনী থেকে বেরিয়েছে, কেননা এখানে অনেকগুলো স্টল, কোন স্টল থেকে কোন প্রকাশনী থেকে কোন বই বেরিয়েছে সেটা আসলে সব স্টলে গিয়ে খুঁজে দেখা একটা কঠিন ব্যাপার। দর্শক, এই ছিল আমাদের আজকের প্রাণের বইমেলার আয়োজন। আগামীকাল আবারও দেখা হবে। বইয়ের সঙ্গে থাকুন, সময়ের সঙ্গে থাকুন।